গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়ার মতো কেউ সংগ্রাম করেনি, সর্বোচ্চ সম্মানসূচক উপাধির দাবি। শোকসভায় সপরিবারে তারেক রহমান। জামায়াতের জোট থেকে সরে এলো ইসলামী আন্দোলন, নির্বাচন করবে এককভাবে, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপি এর যাত্রা শুরু। ফ্যাসিবাদ ঠেকাতে হ্যাঁ ভোটের আহ্বান আদিলুর রহমানের, গণভোটের সমালোচনাকারীদের জানার পরিধি কম, মন্তব্য প্রেস সচিবের। নির্বাচন কমিশনের সপ্তম দিনে 43 আপিল শুনানি, প্রার্থিতা ফিরে পেলেন আরও 18 জন, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় 4টি আবেদন। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুনে পুড়ে নিহত 2 পরিবারের 6 জন, গ্যাস লিকেজ থেকে সূত্রপাত, ধারণা ফায়ার সার্ভিসের। বিক্ষোভকারীদের দমন পীড়ন অব্যাহত থাকলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাববে যুক্তরাষ্ট্র, জরুরি বৈঠক জাতিসংঘে। এবং ঢাকায় আজ আসছে আইসিসি প্রতিনিধি দল, বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে বৈঠক করবেন বিসিবি ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী প্রয়াত খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার দাবি উঠল তার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায়। বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের মতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে কাজে লাগানোই হবে খালেদা জিয়ার স্মৃতির প্রতি বড় শ্রদ্ধা। সাইফুল রিপনের রিপোর্ট। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়া স্মরণে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয় এই শোকসভার। এতে অংশ নেন দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন শ্রেণী পেশার আমন্ত্রিত অতিথিরা। অংশ নেন দেশে অবস্থিত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। বেলা 3টায় স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সহ স্বজনদের নিয়ে নাগরিক সভায় যোগ দেন প্রয়াত দেশনেত্রীর বড় সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তাদের স্মৃতিকথার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়ন সমৃদ্ধিতে মায়ের অবদান আর দূরদর্শিতার কথা নীরবে শোনেন তিনি। তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করে অতিথিরা জানান, এত প্রতিহিংসার শিকার হয়েও জীবনের শেষ সময়েও উদারতার নজির রেখে গেছেন খালেদা জিয়া। অন্যকে আলো দিতে হলে মোমবাতি হতে হয় এবং নিজেকে পুড়তে হয়, তো তিনি সেটা তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে, এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। বক্তব্যে আমন্ত্রিত অতিথিদের কেউ কেউ তুলে ধরেন স্মৃতিকথা, কেউ তুলে ধরেন খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতার কথা। পার্বত্য চট্টগ্রামে উনি 2টি নিদর্শন রেখে গেছেন। উনার আগে কোনো সরকার গ্রাম পর্যায়ের যে নেতা আছেন, গ্রাম প্রধান আছেন, মোড়লের মতো আছেন, তাদের পদকে এত গুরুত্ব দেন নাই, স্বীকৃতি দেন নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। দেশের অস্তিত্ব টিকিয়ে রাখার পাশাপাশি কল্যাণমুখী রাষ্ট্র গড়ার পথে খালেদা জিয়ার আদর্শকে ধারণ করার আহ্বান জানান বিশিষ্টজনেরা। এবারের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামটা যেন আমরা হাতছাড়া না করি, এবং এটাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান নিবেদন। যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। গণতন্ত্রের জন্য আমৃত্যু সংগ্রাম করে যাওয়া রাজনীতির নক্ষত্র খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান জানানোর দাবি ওঠে নাগরিক শোকসভায়। তার এই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে। যে কারণে আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। সভা শেষে উপস্থিত বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করে স্বজনদের নিয়ে বাসায় ফেরেন স্মৃতির বেদনায় কাতর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে জীবন উৎসর্গ করা অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়ার জীবন আদর্শ ভবিষ্যতের কল্যাণমুখী রাষ্ট্রের দিক নির্দেশনা হিসেবে কাজ করবে, এমনটিই মনে করেন নাগরিক শোকে অংশ নেয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলো তদন্তের আহ্বান জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডক্টর FM সিদ্দিকী। খালেদা জিয়ার চিকিৎসার অবহেলা করে ইচ্ছাকৃতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভায় তিনি এসব কথা বলেন। সাদ আহমেদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল রাজনৈতিক অঙ্গন। তবে কেবল অসুস্থতা নয়, বরং তাকে কারাবন্দী অবস্থায় স্লো পয়জনিং বা ধীরগতির বিষ প্রয়োগ করা হয়েছে কিনা এমন এক চাঞ্চল্যকর বিতর্ক ডালপালা মেলেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে। এবার চিকিৎসা সংক্রান্ত বিষয় সামনে আনলেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডক্টর FM সিদ্দিকী। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় তিনি বলেন, বন্দী অবস্থায় কিডনির কার্যকারিতা পরীক্ষা না করেই তাকে যে ওষুধ দেওয়া হয় সেটি লিভার সিরোসিস তৈরিতে স্লো পয়জন হিসেবে কাজ করেছে। সরকার নির্ধারিত চিকিৎসক দল ওনার চিকিৎসা করছিলেন, তারা ওনাকে মিথোট্রেক্সেট নামে একটি ট্যাবলেট খাওয়াচ্ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারাই সেই ওষুধটি খাবেন তাদের নিয়মিত লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে যে ওই ওষুধটা লিভারের কোনো ক্ষতি করছে কিনা। খালেদা জিয়া চিকিৎসায় এ ধরনের অবহেলা লিভার ফাংশনে দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে এটি তাকে হত্যা করার সুদূরপ্রসারী পরিকল্পনা কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। ওনার লিভার ফাংশন টেস্ট আমাদের কাছে তথ্য আছে, কনসিস্টেন্টলি খারাপ দেখাচ্ছিল। ইট ওয়াজ শোয়িং দ্যাট হার লিভার ইজ বিং ড্যামেজড, কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। এই সময় তিনটি দাবি তোলেন অধ্যাপক ডক্টর FM সিদ্দিক। এই অভিযোগের প্রেক্ষিতে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্চতর তদন্ত কমিটি গঠনের বিষয়ে কি পদক্ষেপ নেয় সেদিকে এখন নজর সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 17 দিন পর অনুষ্ঠিত হল আপোষহীন রাজনীতির প্রতীক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া স্মরণে শোক সভা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই সভা পরিণত হয় দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের এক মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনে। রাজনীতি থেকে সংস্কৃতি সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে স্মরণ করা হয় তার আদর্শ, নেতৃত্ব ও সংগ্রামী জীবন। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। আপোষহীন নেত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোক সভায় আবেগঘন এক দৃশ্যের জন্ম দেয় খালেদা জিয়ার অনুকরণে সাজসজ্জায় অংশ নেয়া এই শিশু। নিষ্পাপ এই উপস্থিতি যেন নতুন প্রজন্মের মাঝে দেশনেত্রীর আদর্শ বেঁচে থাকার বার্তা দেয়। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই আমার ঠিকানা। দেশের মাটি ও মানুষ আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আমি কোনো দলের নেত্রী না, আমি বাংলাদেশের নেত্রী, সবার আগে বাংলাদেশ। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শোক সভায় অংশ নেন বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তার জীবনের ছোট্ট আগত অতিথিরা বলেন, আপোষহীন নেতৃত্বের প্রতীক খালেদা জিয়ার মতো নেত্রী দেশ আর পাবে না। তাদের ভাষ্য, খালেদা জিয়া শারীরিকভাবে চলে গেলেও কখনো মৃত্যু হবে না তার রেখে যাওয়া আদর্শের। তিনি ছিলেন আপোষহীন নেত্রী। আজকে তার এই মৃত্যুর মধ্য দিয়ে আমরা তার রুহের মারফত কামনা করছি। আসলে তার মতো নেত্রী এদেশের মাটিতে আসবে বলে আমরা মনে করি না। দেশ যখন দিশেহারা ছিল তখন জিয়াউর রহমান 26শে মার্চ কালুরঘাট বেতান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে যেমন একটা নতুন আশার আলো জুগিয়েছিলেন, ঠিক তেমনি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি রান্নাঘর থেকে, গৃহিণী থেকে শুরু করে একটি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। বারবার প্রতিহিংসার শিকার হয়েও জীবনের শেষ সময় পর্যন্ত যে উদারতা ও দৃঢ়তা দেখিয়ে গেছেন খালেদা জিয়া, সেই দৃষ্টান্তই তাকে চিরস্মরণীয় করে রাখবে বলে জানান অতিথিরা। তার ভালোবাসা, তার শ্রদ্ধা, তার দিক নির্দেশনায় আমরা যাতে চলতে পারি। উনি মনে করবেন যে শিক্ষক বান্ধব ছিলেন এবং শিক্ষা খাতে যে সে কত অবদান রাখছেন আমরা বলতে পারবো না। আপোষ নয়, নীতি আর দৃঢ়তার রাজনীতি ছিল খালেদা জিয়ার পরিচয়। আর সেই আদর্শকে বুকে ধারণ করে নতুন প্রজন্ম থেকে প্রবীণ সবাই স্মরণ করছে খালেদা জিয়াকে।
তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ধর্ম ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে জনগণ রুখে দেবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। তাদের হুঁশিয়ারি, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে আবারও আন্দোলনে যাবে বিএনপি। নেতারা আরও অভিযোগ করেন, পতিত শেখ হাসিনার সরকার তার ঘনিষ্ঠদের স্বার্থ রক্ষার জন্যই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছিল। আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। শুক্রবার সকালে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করা হয়। এতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অর্ধশতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান দেশবাসীর কাছে তুলে ধরতেই আয়োজন, বলছেন আয়োজকরা। আরো বড় আকারে, বড় পরিসরে আমরা এই আলোকচিত্র প্রদর্শনী দেশনেত্রীর উপর করতে চাই। প্রদর্শনীর উদ্বোধন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে চলত পতিত আওয়ামী লীগ সরকার। কয়লা পুড়িয়ে ভারতে বিভিন্ন জায়গায় যেখানে ঘাটতি আছে সেখানে বিদ্যুৎ দেওয়া, কিন্তু ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন, তাদের পরিকল্পনা কমিশন এটা বাতিল করেছিল। কিন্তু নতজানি সরকার থাকলে একটি দেশে তারা অবলীলায় যাদের নিজ দেশে এটা বাতিল হয়েছে সেই দেশেরই শুধুমাত্র তাদের ব্যবসার স্বার্থে এবং সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যবসায়ীকে এই ব্যবসা দেওয়ার জন্য বাংলাদেশে এটি নিয়ে আসা হলো। এর আগে সকালে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ৭১-এর মানবতা বিরোধী গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। গোষ্ঠী যারা ৭১-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন। এদিকে চট্টগ্রামে গাউসুল আজম মাইজ ভান্ডারির ঐতিহাসিক ১২০তম উরস শরীফ উপলক্ষে শিশু কিশোর সমাবেশে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, নির্বাচনে কোনো মতের পক্ষে অবস্থান নেওয়া সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা, ভোট দেওয়ার জন্য। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না। নেতাদের হুঁশিয়ারি, কোনো গোষ্ঠীর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করলে আবারও আন্দোলনে নামবে বিএনপি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। অবশেষে ১১ দলীয় জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৬৮ আসনে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকি আসনে তারা সমর্থন দেবেন অন্য দলের প্রার্থীদের। এদিকে জামায়াত পক্ষ থেকে বলা হয়েছে, সবার সম্মতিতে আসন বণ্টন করা হয়। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো, ১১ দলীয় নির্বাচনী সমঝোতা জোটে থাকছে না জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতির মাঠ যখন এই আলোচনায় সরগরম, তখনই শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান ঘোষণা দেন যে নীতি, আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু তা এখন বিদ্যমান নেই, ফলে এককভাবেই নির্বাচন করবেন তারা। এই ভাঙনের পিছনে দায়ী করা হয় জামায়াত ইসলামীর কর্মকাণ্ডকে। আমরা নীতি আদর্শের রাজনীতি করি, আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের কোনো সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। না, বিএনপি চেয়ারপারসন আমাদের নায়েব আমিরকে রিং দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে, এটার কোনো ভিত্তি নেই, না কোনো সম্ভাবনা নাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, দলটির মনোনয়ন বৈধ হওয়া ২৬৮ জন প্রার্থী এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি ৩২টি আসনে সমর্থন জানানো হবে সমমনা অন্য দলের প্রার্থীদের। এদিকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, সবার সম্মতিতে জোটের আসন বণ্টন করা হয়, কারো উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি। এটা সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আসনগুলো বণ্টন হয়েছে, এটা এমন না যে কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা এবং বাস্তবতাকে সামনে রেখে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে এই কাজটি করা হয়েছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
ইসলামী আন্দোলন জোটে না থাকা অনাকাঙ্ক্ষিত ঘটনা মন্তব্য করে ইসলামী আন্দোলন জোটে ফিরে আসবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইসলামী আন্দোলন যদি জোটে না ফেরে তবে এনসিপির আসন সংখ্যা আরও বাড়ানোর প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। শুক্রবার রাতে রাজধানীর জিগাতলার নির্বাচনী অফিসে ইসলামী আন্দোলনে জোটের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জানান, ইসলামী আন্দোলনের জন্য জোটে এখনো আলোচনার দোয়ার খোলা রয়েছে। নির্বাচনী ঐক্যের প্রতি দেশের জনগণ সমর্থন দেখাবে উল্লেখ করে ইসিকে ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করে ইসি সব শঙ্কা দূর করবেন বলেও মন্তব্য করেন এনসিপির মুখপাত্র। আমরা এখনো প্রত্যাশা করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটের অংশ হবেন। যদি সেটা শেষ পর্যন্ত না হয়ে ওঠে তাহলে আমরা অবশ্যই প্রত্যাশা করব যে এনসিপির যেই 30টি আসনের সমঝোতা হয়েছিল জামাতের সাথে এবং অন্যান্য 10 দলীয় নির্বাচনী ঐক্যের সাথে, আমরা প্রত্যাশা করি যে এই সংখ্যাটা বাড়বে। আমরা শক্তিশালী সামাজিক ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (NPA)। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই প্ল্যাটফর্ম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদত্যাগকারী নেতাদের একাংশ এবং বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে গঠিত হয়েছে NPA। আয়োজকদের দাবি, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। শাসন ক্ষমতায় জনগণের কর্তা সত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রত্যয়ে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন নামে আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করছে। যারা গণভোটের বিরুদ্ধে তারা ফ্যাসিবাদের পক্ষে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে বান্দরবানে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ প্রচারণা সভায় একথা বলেন তিনি। এ সময় জুলাইয়ের রক্তাক্ত দিন যেন ফেরত না আসে সেজন্য হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পরিবর্তনের চাবি তো আপনার হাতে, আপনিই পরিবর্তন করবেন। আপনি দেশের মালিক, মালিকানা বুঝতে দেওয়া হয় নাই। যারা গণভোটের বিরুদ্ধে তারা তো ফ্যাসিবাদের পক্ষে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন। তিনি বলেন, গণভোটের সমালোচনাকারীদের জানার পরিধি কম। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই, নির্বাচন খুব ভালোভাবে হবে এবং নির্বাচন যে প্রিপারেশন, কালকেও ক্যাবিনেট মিটিংয়ে নির্বাচনের প্রিপারেশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আমি ক্যাবিনেটের মিটিংয়ে আমাদের হোম অ্যাডভাইজার জানিয়েছেন যে কি পরিমাণে প্রিপারেশন হচ্ছে। নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, পে স্কেলের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্ট জমা দিলে দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনেক রকম ক্যালকুলেশন আছে, আমরা একটা কমিটি দিয়েছি, তারা সবাই অবিরত কাজ করছে। আমি এক্সপেক্ট করছি রিপোর্টটাতে শীঘ্রই তা আমাদের কাছে জমা দেবে। হ্যাঁ ভোট যেই দিনে তখন আপনাদের আলোচনা, এটা উদ্দেশ্য কিন্তু ওইটাই। অতএব এই নিঃসন্দেহে এটা আপনাদের বাংলাদেশের লোকের জন্য আপনাদের ইচ্ছায় প্রতিফলন ঘটবে।
আপিল শুনানির সপ্তম দিনে নির্বাচন কমিশনে মারধরের শিকার এক অভিযোগকারী। তার ভাষ্য, শেরপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের কারণে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানাতে এসে হামলার শিকার হন তিনি। যদিও বিএনপি পক্ষের আইনজীবী বলছেন এটি বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীর সম্পৃক্ততা নেই। এদিকে নির্বাচন কমিশনের চলমান সপ্তম দিনের আপিল শুনানি শেষে এখন পর্যন্ত ৩৫০র কিছু বেশি আবেদন মঞ্জুর করেছে ইসি। বিস্তারিত ইউসুফ ভুইয়ার রিপোর্টে। এভাবেই নির্বাচন কমিশন থেকে টেনে হিচড়ে বের করে মারধর করা হয় শেরপুর ২ আসনের বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করা ইয়াজদাইনকে। আপিল শুনানিতে উপস্থিত হওয়ার জন্য নির্বাচন কমিশনে প্রবেশ করেন তিনি। সেখান থেকে বের করেই তার উপর হামলা করা হয়। বাংলাদেশের নাগরিক হিসাবে এই জন্য আমি একটা হিট করছি। ইয়াজদাইনের আইনজীবী জানান, দ্বৈত নাগরিকত্বের কারণে রিটার্নিং কর্মকর্তা ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। তা বহাল রাখার দাবি জানাতে এসেই এই হামলার শিকার। আইনজীবী হিসেবে আমরা আসছি, আমাদের যদি নিরাপত্তা দিতে না পারে প্রার্থীদের বা অভিযোগ, এখানে পুরো বিষয়টা ওপেনলি হবে, ওনারা এখানে আমাদেরও নিরাপত্তা দিতে পারছে না, এটা আসলে খুবই আশঙ্কাজনক। এটি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে বিএনপি পক্ষের আইনজীবী বলেন, ফাহিম চৌধুরী প্রার্থিতা ফিরে পেতে নিজেই ইসিতে আপিল করেছেন। আজকে যে মামলাটি ছিল ৩৯ নম্বর সিরিয়ালে, সেখানে দেখবেন শেরপুর ২ এর আপিলকারীর নাম হচ্ছে ফাহিম চৌধুরী, যার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। সুতরাং এখানে অন্য কোনো ব্যক্তি আপিল করার কোনো সুযোগ নেই। এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের সপ্তম দিনের শুনানি করেছে নির্বাচন কমিশন। শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শুনানিতে অনেক প্রার্থীর আপিল মঞ্জুর হলেও বাতিল হয়েছে বেশিরভাগ প্রার্থীর মনোনয়ন। শুনানির পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও অভিযোগ তোলেন অনেক প্রার্থী। যে ছোট একটা স্বাক্ষর নাই, বাতিল করে দিছে। এই সেই ক্যান্ডিডেট, আমরা আপিল করেছি, আপিলে আমরা শুনানি করেছি, আপিল মঞ্জুর হয়েছে। আমার কথাটা বলার সুযোগ দেন এবং আপনারা শুনে তারপর ডিসিশন নেন। না, তারা কথাই শুনবে না। তাহলে যদি কথাই না শুনে, তাহলে এখানে আসার কি দরকার ছিল আমাদের? এই নির্বাচন যেন কোনোভাবেই একপেশি না হয়, এই নির্বাচন যেন কোনোভাবেই গ্রহণযোগ্যতা না হারায়। শুক্রবার শুনানিতে ২১টি আবেদন নামঞ্জুর, 18টি মঞ্জুর সহ অপেক্ষায় রাখা হয় 4টি আপিল। সব মিলিয়ে এখন পর্যন্ত 645টি আপিলের মধ্যে 510টি আপিল শুনানি করেছে ইসি। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। রাজধানীর উত্তরায় একটি ভবনে আগুনের ঘটনায় নিহত হয়েছেন 6 জন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। ধারণা করা হচ্ছে দ্বিতীয় তলায় ভবন মালিকের ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের 7তলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। পরে খবর পেয়ে সকাল 7টা 58 উত্তরা ফায়ার স্টেশনের 2টি ইউনিট এসে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ভবনের দ্বিতীয় তলা থেকে 5ম তলা পর্যন্ত। মারা যায় একই পরিবারের 3 জন সহ মোট 6 জন। এমন ঘটনায় মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভবনের ছাদের গেটে তালাবদ্ধ থাকায় অনেকে বের হতে পারেনি। বারান্দার গ্রিল কাটতে না পারায় উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের। আমরা দেখলাম যে 2 জন মানুষের একদম পুরো মুখমণ্ডলটা ঝলসে গেছে। ওরা ওদেরকে ফায়ার সার্ভিস নিচে নামিয়ে আসছে। আর যারা দগ্ধ হয়েছে তাদেরও সেভ হইতো যদি ছাদটা খোলা থাকতো, ছাদে অবস্থান নিতে পারতো। তো সবার কাছে রিকোয়েস্ট, যারা হাউস ওনার আছেন, আমরা যারা ভাড়াটি আছি, আমাদের তরফ থেকে রিকোয়েস্ট, আপনার ছাদটা খোলা রাখবেন। ফায়ার সার্ভিস এসে ওনারা আপনার গ্রিল ভাঙার চেষ্টা হাতুর দিয়ে করছে। হাতুর দিয়ে গ্রিল ভাঙে, গ্রিলটা যদি সঠিকভাবে ভাঙতো তাহলে এত লোক ক্ষতিগ্রস্ত হতো না। উপরে যে দুমাগুলো ঢুকছিল পুরো রুমে পুরো দুমাইছিল। দুমার কারণেই আগুনে যে দুমার একটা স্পট, ওই স্পটে মনে যে দুমাই শেষ। পুলিশ বলছে ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যেখানে ভবন মালিক বসবাস করতেন। কারো শরীর বান হয় নাই, সবাই ধোয়াতে মারা গেছে। পরবর্তীতে তাদের কারো কোনো অভিযোগ না থাকায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি, যার মধ্যে 3টি কুয়েত মৈত্রী হাসপাতালে, একটি হলো লুবানা হাসপাতাল, আর একটি হলো উত্তরা স্পেশালাইজড হাসপাতালে। এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কয়েকজন। আগুনে প্রাণহানির ঘটনায় পুরো এলাকা জুড়ে দেখা দিয়েছে শোক। উৎসুক জনতার প্রবেশ নিয়ন্ত্রণে ভবনটি ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী।
তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। জনগণ এমন বাংলাদেশ চায় না যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পদধূলি নিয়ে রাষ্ট্রের দায়িত্ব নেবে। আর এই পরিবর্তন করতে হলে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনসংযোগ ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশকে পরিবর্তন করতে হলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। জনগণ চায় স্বাধীন কর্ম কমিশনের মাধ্যমে তাদের সন্তানদের চাকুরি হোক। আমরা কি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করে অনুমতি নিয়ে রাষ্ট্রপতি হবে? এমন এবারের ভোট হবে কোনটা, হ্যাঁ না না? আমাদের প্রথম ভোট হোক হ্যাঁ ভোটের পক্ষে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় অভিযুক্ত মেহেদী ইসলামকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে হত্যা করে। শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে বাবুল দেওয়ানের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করতে গিয়ে মেহেদী ইসলামকে হাতে নাতে ধরে ফেলেন তার স্ত্রী আমেনা বেগম। এক পর্যায়ে মেহেদীর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমেনা বেগমের গলায় ছুরিকাঘাত করে। পরে আমেনা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এসে অভিযুক্ত মেহেদী ইসলামকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। এদিকে আমেনা বেগমকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন। গাজায় ইসরায়েলি দখলদারিত্ব টিকিয়ে রাখতে মার্কিন চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্তিফাদা বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের গেটে এই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, আমেরিকার পরিকল্পনায় ফিলিস্তিনির গাজায় যে বিদেশি সেনাবাহিনী গঠন করা হচ্ছে, সেখানে বাংলাদেশ থেকে কাউকে পাঠানো হলে তা হবে মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। অবিলম্বে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। প্রস্তাবিত যে আন্তর্জাতিক বাহিনী গঠিত হচ্ছে, এই বাহিনী ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে, ফিলিস্তিনের জনগণের স্বার্থ রক্ষা করবে না। এই প্রস্তাবের মাধ্যমে মূলত ফিলিস্তিনের যুদ্ধ প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে প্রবেশ করেছে। এই হত্যাযজ্ঞের পিছনে প্রধান নায়ক সেই আমেরিকা শান্তি রক্ষার নামে নতুন বাহিনী গড়ে তুলতে চাচ্ছে।